যে ছেলেটা বাংলাদেশে ডিম ভাজতে গিয়ে তেল ছিটকানোর ভয়ে 3 ফুট দূরে চলে যেত, সেই ছেলেটাও বিদেশে গিয়ে মাইনকার চিপায় পড়ে সুন্দর করে অমলেট বানানো শিখে যায়। যে ছেলেটা বাংলাদেশে সকাল 11টার আগে বিছানা ছেড়ে উঠতেই চাইতো না, সেও নিজ গরজে ভোর 6টায় উঠে রেডি হয়ে সকাল 7টায় ক্লাসে হাজির হয়ে যায়। ক্লাস শেষে আবার পার্ট টাইম জবের ডিউটি তো আছেই। মানে সোজা কথা, বিদেশের ধাক্কায় ছাগলও ঘাস কাটা শেখে, আর পাগলও পাগলামি করা বন্ধ করে দেয়। অথচ বিদেশে যাওয়ার কথা শুনলেই আমাদের দেশের মা বাবাদের রিয়াকশন দেখার মতো হয়। একদিকে মনে মনে খুশি, যাক পোলা আমার বিদেশে গিয়ে ডলার কামাবে, আর অন্যদিকে মাথায় ঘুরে এক গাদা আজব আতঙ্ক। বাঙালি মা বাবাদের এই ভালোবাসা আর অতি চিন্তার অদ্ভুত ককটেল রিয়াকশনগুলো একটু খেয়াল করলেই বুঝবেন। ছেলে পাসপোর্ট হাতে নেওয়া মাত্রই মা বাবার মাথায় সবচেয়ে বড় যে সাইরেনটা বাজে তা হলো, আমার ছেলে তো নিশ্চিত কোনো শ্বেতাঙ্গ ম্যাম বিয়ে কইরা বাড়ি ফিরবে। এ যেন এক অলিখিত জাতীয় আতঙ্ক। মানে মা অলরেডি ধরে নিয়েছেন যে ছেলে এয়ারপোর্টে পা রাখা মাত্রই লাল চুলের কোনো আমেরিকান বা ইউরোপিয়ান ললনা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে থাকবে। এরপর থেকে প্রতিবার ভিডিও কলে মা খবরের ছলে ট্রাই মারেন যে ঘরের কোনায় কোনো জেসিকা বা জেনিফার উকি মারছে কিনা। দ্বিতীয়ত যেই বিষয়টা তাদের চিন্তা আসে যে আমার সোনামণিটা কি খাবে, বাঁচবে কিভাবে। তো মা বাবার দ্বিতীয় টেনশন হচ্ছে আমার পুতুটা তো দেশে থাকতে এক গ্লাস পানিও ঢেলে খেত না, ও ওখানে বাঁচবে কিভাবে। দেশে মা বাবা একটু বেশি আদর যত্নে মাথায় তুলে রাখতেন, তো তাই তাদের চোখে বিদেশ যাওয়া মানে ছেলেটাকে কোনো এক নির্জন দ্বীপে নির্বাসনে পাঠানো। তারা ভাবেন ছেলে বুঝি না খেয়ে অবহেলায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। অথচ তারা জানেই না যে ছেলে এখন এক হাতে প্রেসার কুকারে বিফ কষাচ্ছে, আর অন্য হাতে মোজা ধোয়ায় এক্সপার্ট হয়ে গেছে। আরও একটা বিষয়, তারা ভাবে যে আহা ছেলেটা আমার একা একা কত না কষ্টে দিন কাটাচ্ছে। কিন্তু তারা তো জানে না যে এই সব ঝাক্কি ঝামেলার মাঝে ছেলেটা আসলে এক অদ্ভুত স্বাধীনতা আর মজা খুঁজে পেয়েছে। সে দেশে থাকতে সকাল 10টায় মায়ের চিল্লাচিল্লিতে ঘুম ভাঙতো, আর বিদেশে রাত 2টায় নিজের বানানো স্পেশাল নুডলস খেয়ে সিনেমা দেখার যে একটা পরম শান্তি, তা মা বাবাকে বোঝানো অসম্ভব। আসলে আমাদের দেশের মা বাবা ভালোবাসেন একটু বেশিই, তাই তাদের চিন্তার ক্যানভাসটাও একটু বেশিই বড় হয়ে যায়। তবে দিন শেষে এই অযথা প্যারা আর আজব চিন্তার পেছনে ওই একটা জিনিস কাজ করে, অসীম ভালোবাসা। তো আপনার বিদেশে যাওয়ার কথা শুনে মা বাবা ঠিক কোন আজব চিন্তাটা করেছিলেন? তো আমি যেই কথাগুলো বললাম এটা আসলে সবার জীবনে ঘটে যাওয়া একটা কাহিনী, যারা আসলে বিদেশ যেতে চাচ্ছেন বা যাওয়ার নাম নিয়েছেন। তো আপনি হয়তো অনেক সময় জানেন না, বা জানেন অজান্তে, কিন্তু তারা এইসব চিন্তা করে। সো যত চিন্তাই করুক, আপনি তাদের এই চিন্তাকে আসলে এক পাশে রেখে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। কারণ অনেকেই বাবা মায়ের যে চিন্তার কারণে অনেকে যেতে চান না, বা অনেকে মা বাবা অনেক ভক্ত, ঠিক আছে, কিন্তু তারা তো অবশ্যই চিন্তা করবে ছেলে হিসেবে, অবশ্যই তারা তাদের একটা চিন্তা হয়ে যায়। কিন্তু আপনি সেই চিন্তায় পড়ে আটকে যেয়েন না, মানে মায়ায় পড়ে না আমি বিদেশ যাব না, আমি এখানেই থাকবো, এরকম চিন্তা করার দরকার নেই। আপনি নিজে ঠিক থাকতে পারলে আপনি বাবা মাকে আপনি দূরে থেকেও ভালো করে দেখতে পারবেন। তো সন্তান কখনোই বাবা মায়ের চোখে বড় হয় না। আপনি যত বড় সাহসী হন না কেন, যত শক্তিশালী হন না কেন, যত বড় হয়ে যান না কেন, আপনাকে সেই ছোট্টতেই ভাববে। সো তাদের এই বিষয়গুলো কমন, এই কমন চিন্তাগুলো এক সাইডে রেখে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। কখনোই বাধা পাবেন না যে না আমার বাবা মা কিভাবে থাকবে, এই চিন্তা করবেন না, ঠিক আছে? আবার মনে করেন যে অনেকে এইগুলো ভেবে আপনাকে যেতে দিতেও চায় না, ঠিক আছে? একবার চায় একবার চায় না, এই বিষয়গুলো আপনিও হয়তো বোঝাবেন, আবার নিজেও বুঝবেন, ঠিক আছে? সো কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, সো এইটাই নিয়ম। তো সব কিছু শেষে বলবো যে বিদেশ তো অবশ্যই যাবেন, যাওয়ার আগে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে আইএলটিএসে। সো আজকে আমি এমন একটা ক্লাস দেখাবো যে ক্লাসটা করলে আপনারা খুব কনফিডেন্স ফিরে পাবেন যে না আমার দ্বারাও সম্ভব, আমিও পারবো, আমি দুর্বল না, আমিও বুঝলে আমিও পারবো। আর সবাই বুঝে বুঝে না এমন কেউ নাই, বোঝানোর মতো লোক থাকা চাই। আমার ক্লাস বুঝবে না এমন কোনো লোক নাই, ঠিক আছে? সো আপনি এমনভাবে বোঝাবো, ভেঙে ভেঙে বোঝাবো, সব কিছু আপনি বুঝতে পারবেন। আর একটা কথা বলি, যার কথা বুঝেন, যার লেকচার ভালো লাগে আপনি তার কাছে পড়েন, ঠিক আছে? আপনার যদি একটা প্রিয় ব্যক্তিত্ব থাকতে পারে যে না এই টিচারের কথা আমি ভালো বুঝতে পারি, আমি তার কাছেই করব। আপনি ব্র্যান্ডিং দেখে অযথা
এখানে ওখানে ভর্তি হয়ে যাবেন না, দেখবেন যে সময় চলে যাবে, কিছুই শিখতে পারছেন না। ওকে, সো সম্পূর্ণ ভিডিও দেখেন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা ম্যাচিং ইনফরমেশন স্টেপ বাই স্টেপ সলভ করব। একদম দুর্বল যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য 6টি কৌশল আমি দেখাবো আগে, তারপরে আমরা প্র্যাকটিক্যালি একটা প্যাসেজ সলভ করব। ওকে, সো আশা করি খুব ভালো লাগবে, বুঝতে পারবেন। এখন দেখেন যে আমাদের 6টি কৌশল আসলে কি। 6টি কৌশলের প্রথম কৌশল হচ্ছে কিওয়ার্ড ধরতে হবে আমাদের, ঠিক আছে? যে আমাদের প্রশ্নের যে মেইন কিওয়ার্ড সেগুলো আগে ধরতে হবে, কারণ আপনি এখানে অনেকগুলো স্টেটমেন্ট পাবেন। ওই স্টেটমেন্টগুলোর কিওয়ার্ড যদি আপনি মাথায় না রাখেন তাহলে প্যারাগ্রাফ পড়ে আপনি কিচ্ছু ধরতে পারবেন না, আপনার সব কিছু মাথার উপর দিয়ে যাবে। সো আগে হচ্ছে আপনাকে কিওয়ার্ড ধরতে হবে, কমপক্ষে একটি মেইন কিওয়ার্ড। যদি ভালো কিওয়ার্ড না ধরতে পারেন তাহলে 2টা কিওয়ার্ড নেবেন, ঠিক আছে? যারা দুর্বল আছেন 2টা কিওয়ার্ড ধরবেন। আচ্ছা, আর যারা এমনিতে একটু টেম্পোরারি মেমোরি ভালো বা দেখলেই বুঝতে পারেন, ইংলিশের সঙ্গে কানেক্টেড আছেন, দেখলে মনে থাকে, তো তারা একটা কিওয়ার্ড নিলেও হবে। ওকে, সো 2 নাম্বার হচ্ছে সিনোনিম খুঁজতে হবে আপনাকে, ঠিক আছে? সবসময় দেখবেন যে ম্যাচিং ইনফরমেশনে যেই বিষয়টা করে, প্যারাফ্রেজ করে। প্যারাফ্রেজ যারা ধরতে পারেন, সিনোনিম যারা ধরতে পারেন, তাদের কাছে এটা হাতের মোয়া। সো এটা মাথায় রাখতে হবে যে আপনি যেই স্টেটমেন্টগুলো পড়ছেন এগুলো তো হুবহু আপনার প্যারাগ্রাফে থাকবে না, অবশ্যই এর অল্টারনেটিভ একটা লাইন বা কোনো সেন্টেন্স অবশ্যই অবশ্যই প্যারার ভিতরে আছে। ওকে, সো এটা মাথায় রাখবেন যে আমাকে সিনোনিম খুঁজতে হবে। ওকে, আচ্ছা, তো বিশেষ করে আপনি ভার্ব এবং অ্যাডজেক্টিভ এগুলোর সিনোনিম আপনি পাবেন। এরপর দেখেন যে ইউনিক ইনফরমেশন আগে, বিশেষ তথ্য আগে খুঁজতে হবে। একটা দেখবেন যে ইউনিক ইনফরমেশনটা কি, আপনার এই প্যারাগ্রাফে বা এই স্টেটমেন্টে ইউনিক ইনফরমেশনটা কি দিচ্ছে, কোন বিষয়টা নিয়ে তারা বেশি এমফাসাইজ করছে, বেশি জোর দিচ্ছে, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করেই কিন্তু উত্তর হয়। সো সাপোজ একটা বিষয় বিভিন্ন ফিচার দেখাতে পারে, কোন ফিচারটা বেশি পজিটিভ, এই বিষয়গুলো দেখবেন, ইউনিক এগুলো দেখবেন, ঠিক আছে? না, বেশিরভাগই নেগেটিভ তথ্যগুলো কাটা যায়, কিন্তু স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, প্যাসেজের ইনফরমেশন যদি নেগেটিভ হয়, তখন আপনি মিলাইতে পারেন, কিন্তু বেশিরভাগই পজিটিভ থাকে স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টের যেহেতু পজিটিভ থাকে, তাহলে আপনি পজিটিভ তথ্যগুলোই আপনাকে খুঁজতে হবে প্যারাগ্রাফেও। আচ্ছা, এরপর দেখেন যে শুধু শব্দ নয়, মিনিং মিলাতে হবে। ওকে, সো আপনারা অনেকে কি করেন, ম্যাচিং ইনফরমেশন শব্দ দেখেই, এক শব্দ একাধিক জায়গায় থাকতেই পারে, তো শব্দ দেখে যে আপনি ওইটা মনে করে ফেলবেন। সাপোজ এখানে আমি যদি দেখাই, এই যেমন এই ব্রাউন রাইস, এটা একাধিক জায়গায় থাকতেই পারে। সাপোজ এই আপনি এই ওয়ার্মের কথা একাধিক জায়গায় থাকতেই পারে। তারপরে আপনার ক্লিন করার বিষয় থাকতেই পারে একাধিক জায়গায়, তাই না? সো তার মানে যে আপনি সব জায়গায়, তারপরে সেফ, এই বিষয়গুলো একাধিক থাকতেই পারে। হট এই একাধিক প্যারাতে থাকতেই পারে, তাই না? সো ডিশ ওয়াশারও থাকতে পারে। সো যাই হোক, এই বিষয়গুলো আপনি একাধিক জায়গায় থাকলে যে দিয়ে দিবেন এরকম না, আপনি মিনিং মিলাবেন না, সরি মিনিং মিলাবেন, শব্দ না, ঠিক আছে? এরপরে দেখেন যে ইলিমিনেশন করতে হবে আপনাকে। সাপোজ আপনি সবগুলো কিওয়ার্ড আপনি আগে মার্ক করলেন, এরপর আপনি প্যারাগ্রাফগুলো স্ক্যান করে দেখেন যে, এরপর আপনি আবার স্টেটমেন্টে আসেন, যে স্টেটমেন্টে সবচেয়ে বেশি ম্যাচ করছে সেগুলো রাখেন, আর যেগুলো একদমই মিলছে না সেগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা, এগুলো বাদ দিতে দিতে দেখবেন যে সঠিকটা মানে সঠিক যেই ইনফরমেশন আছে সেটা বেরিয়ে যাবে। এরপরে যেটা আছে যে একই লেটার আবার ব্যবহার করতে ভয় পাবেন না। মনে করবেন যে এই লেটারটা তো আমি একটু আগে অ্যান্সার দিয়ে আসলাম, আবার এইটার সঙ্গেও মিলে যাচ্ছে। অবশ্যই একাধিক প্রশ্নের উত্তর একই হতে পারে, কারণ দেখেন এরকম হতে পারে, সাপোজ বি নাম্বার বা এ নাম্বারে, সাপোজ এ নাম্বারে এমন 2টা ইনফরমেশন আছে, 2টা ইনফরমেশন 9 এবং 11-র সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে 9 এবং 11-তে আপনি এ দিয়ে দিতে পারেন। ওকে, যেহেতু এ নাম্বার প্যারাগ্রাফে আছে, এ এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। সো ভয়ের কোনো কারণ নেই। যদি অবশ্যই ইনফরমেশন থাকে, অবশ্যই একাধিক জায়গায় সেম লেটার বসবে। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়গুলো মাথায় রাখেন। তাহলে মূল বিষয়টা আমি একটু রিপিট করি। কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নেবেন, প্যাসেজে খুঁজবেন সিনোনিম বা মিনিং, পুরো বাক্য মিলাবেন, এবং রং মানে যেই রং অপশন আছে সেগুলো বাদ দিয়ে মূল অ্যান্সারটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে প্রসেস, আমি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি, খুব সহজ লাগবে। দেখেন, আমি ধরিয়ে ধরিয়ে দিচ্ছি, তাহলে ইজি লাগবে, আপনারা এইভাবে বাসায়ও করবেন। তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ আপনি একাধিক জায়গায় স্টেটমেন্টে ব্যবহার করতেই পারেন। সাপোজ এ নাম্বারটা একাধিক জায়গায় ব্যবহার করতে পারেন, বি, সি, ডি, ই। তার মানে আমাদের কোয়েশ্চেন দেখেন কয়টা, 8টা স্টেটমেন্ট আছে। ওকে, সো 8টা স্টেটমেন্টই আমরা করব আজকে, আর আমাদের প্যাসেজ আছে মাত্র হলো 5টা। তার মানে অবশ্যই একটা প্যাসেজে একাধিক অ্যান্সার আছে, তাই না? না হলে
তো হবে না, কারণ 8টারই অ্যান্সার আমরা বের করব। ওকে, 7 নাম্বার যেটা বলেছে যে দ্য হ্যান্ডেলস অ্যাট দ্য সাইড আর হার্ড টু ইউজ, তাহলে ব্যবহার করা কঠিন, হ্যান্ডেলটা ব্যবহার করা কঠিন, সাইডের হ্যান্ডেলগুলো ব্যবহার করা কঠিন, মাথায় রাখবেন। এরপরে কি আছে, ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং এ মেস, মানে এটা রান্না করে। আচ্ছা, আজকের টপিকটা কি আমাদের রাইস কুকার্স। ওকে, সো রাইস কুকার্স নিয়ে বিভিন্ন হয়তো ফিচার্স বা বৈশিষ্ট্য দেখাবে, সেগুলো কোন প্যারাগ্রাফের কোন অংশ সেটাই আমাদেরকে ম্যাচ করতে হবে। তাহলে হ্যান্ডেলস আর সাইড দ্য হার্ড টু ইউজ, তারপরে ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং মেস, মানে কোনো ঝামেলা ছাড়াই ব্রাউন রাইসটা মেক করতে পারে। ওকে, বা তৈরি করতে পারে বা রান্না করা যায় খুব সহজে, কোনো ঝামেলা হয় না। মেস মানে কি ঝামেলা, উইদাউট মেকিং মেস মানে কি ঝামেলা ছাড়াই, এভাবে মিনিং করে নেবেন। এরপরে দেখেন যে ইট অটোমেটিকলি সুইচেস, অটোমেটিকলি কী করে, সুইচেস সেটিং এবং রাইসটা ওয়ার্মে রাখে। ওকে, মানে এটা ঠান্ডা হতে দেয় না, বুঝছেন, মানে রান্না হয়ে যাওয়ার পরেও এটা, মানে হোয়েন কুকড, মানে রান্না হওয়ার পরেও এটা ঠান্ডা হতে দেয় না। তো এটা কোন রাইস কুকার সেটা আমাকে বের করতে হবে। এরপর দেখেন ইটস ডিফিকাল্ট টু গেট দ্য রিমুভাল টপ রিয়েলি ক্লিন, অর্থাৎ এটা ডিফিকাল্ট, খুব কঠিন রিমুভ করতে, টপটা পরিষ্কার করতে খুব কঠিন। ঠিক আছে, তো পরিষ্কার করার জন্য এটা টপটা রিমুভ করা খুব কঠিন। এরপরে কি আছে, সিলেকশন অফ রেসিপিস ইজ প্রোভাইডেড উইথ দ্য কুকার, মানে এখানে রেসিপি দেওয়া হবে, কুকারের সঙ্গে রেসিপি প্রোভাইড করা হবে। আচ্ছা, এরপরে দেখেন যে ইট হ্যাজ হ্যান্ডেল অ্যাট দ্য টপ ফর ক্যারিং দ্য কুকার সেফলি, তাহলে সেফলি ক্যারি করা যাবে, বুঝছেন, নিরাপদে ক্যারি করা যাবে। এরপরে কি আছে, দ্য আউটসাইড অফ দ্য কুকার ডাজেন্ট গেট টু হট, মানে বাইরের দিকটা আসলে বেশি গরম হয় না, তাহলে হট হয় না, কি হয় না, আউটসাইডটা হট হয় না, এটা মাথায় রাখবেন, এগুলো ইউনিক। এরপর দেখেন ইউ ক্যান পুট দ্য পট ইন ডিশ ওয়াশার, তাহলে আপনি রাখতে পারেন, ক্যান পুট রাখতে পারেন, ডিশ ওয়াশারে এটা রাখা যাবে। ওকে, এই পটটা ডিশ ওয়াশারে রাখা যাবে। ওকে, তো এই যে ইনফরমেশনগুলো আছে, দরকার হলে আপনি আরও একবার দেখে নিন, আমি এগুলো আপনাদের করে দেখাচ্ছি। দেখেন এগুলো সামনে থাকুক, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আমাদের এই পর্যন্ত এখানে আছে। ওকে, সো এ নাম্বার প্যারাগ্রাফটা আমরা পড়ি, তারপরে কি বোঝা যাচ্ছে সেটা দেখি আমরা। এই নাম্বার প্যারাগ্রাফটা দেখেন যে দিস হ্যাজ 1 পয়েন্ট, আমার সঙ্গে সঙ্গে করবেন, আমার আগে করার চেষ্টা করবেন, যদি পারেন এগুলো আপনি আগেই আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে, কারোরটা দেখবেন না, নিজে কমেন্টস করে ফেলবেন সাথে সাথে। ঠিক আছে, আমরা 1 বাই 1 8টাই করব, এবং আপনি আমার আগে চেষ্টা করবেন, দরকার হলে আমাকে পজ করে রাখতে পারেন আমার কথা যদি না শুনে নিজেই করতে চান। ওকে, এরপরে দেখেন যে দিস হ্যাজ 1.8 লিটার পট অ্যান্ড স্টেইনলেস স্টিল এক্সটেরিয়র। ঠিক আছে, তার মানে এক্সটেরিয়র স্টিল, এটা নিয়ে কোনো তথ্য আসলে আমরা এখানে পাচ্ছি না। তারপরে দেখেন ইট হ্যাজ সেপারেট গ্লাস লিড, মানে ঢাকনা, অ্যান্ড হ্যান্ডেল অন দ্য লিড স্টে কোল। ওকে, ইজ প্রডিউস পারফেক্টলি কুকড হোয়াইট রাইস, এটা পারফেক্টলি হোয়াইট রাইসের জন্য ভালো, বাট টেন্ডস টু স্পিট ওয়েন কুকিং ব্রাউন রাইস। দেখেন ব্রাউন রাইস কথাটা পেয়েছি, এখানেও ব্রাউন রাইসের কথাটা আছে, এই যে ব্রাউন রাইস। তাহলে এই কথাকে আমরা মানে শব্দ মিলে গেলেই দিয়ে দিব, মানে আমরা কিন্তু বলেছিলাম যে আপনারা শুধু শব্দ মিলাবেন না, ঠিক আছে, মিনিংটা মিলাবেন। ওকে, সো এখানে আমরা শব্দ তো মিল পাচ্ছি ব্রাউন রাইস, কিন্তু এখানে বলছে যে এটা স্পিট হয়ে যায়, বেরিয়ে আসে, যখন আপনি ব্রাউন রাইসটা রান্না করবেন এটা বেরিয়ে আসে। তার মানে এটা তো আর, এখানে বলছে মেকিং উইদাউট মেস, মানে কোনো ঝামেলা ছাড়া এটা রান্না করা যাবে, কিন্তু এখানে বলছে বেরিয়ে আসে, তার মানে এটা ব্রাউন রাইসের জন্য না। আপনি তাহলে 8 নাম্বারটা এটার জন্য দিতে পারেন না, ঠিক আছে। দেয়ার আর স্লাইড ডিপ ট্র্যাপস অ্যারাউন্ড দ্য রিম অফ দ্য লিড, মানে ঢাকনাতে এখানে কি আছে, চারিপাশে একটা ট্র্যাপ আছে। নাইদার দ্য পট নট দ্য ডিশ ওয়াশার সেফ, তার মানে এটা ডিশ ওয়াশারের জন্য সেফ না, নিরাপদ না, এখানে ঢাকনার চারিপাশে একটা ট্র্যাপ আছে। তার মানে এইটা আপনি কোনটার সঙ্গে দিবেন, 7 8 9 10 11 12 13 14, এটার অ্যান্সার আমি একটু পরে বলছি, যদি আপনারা পারেন আগে থেকেই একটু গেস করে রাখবেন, আমি এটার অ্যান্সার বলে দিব একটু পরে। বি নাম্বারটা করি, ঠিক আছে। দেখেন ফ্যামিলি রাইস কুকার, ফ্যামিলি রাইস কুকার, সো দিস হ্যাজ এ প্লাস্টিক এক্সটেরিয়র, flip top lid, the lid locks when closed and becomes a secure handle to carry the cooker.
ওকে, সো এখানে দেখেন লিডস লক হয়ে যায়, বিকাম দ্য সিকিউর হ্যান্ডেল আছে একটা ক্যারি করার জন্য, কুকারটা ক্যারি করার জন্য একটা সিকিউর হ্যান্ডেল আছে। তাহলে এইটার সঙ্গে আমি কোনটা মিলাইতে পারি? দেখেন 14 নম্বরে কি ক্যারি করার জন্য কোনো হ্যান্ডেল, আমি কিন্তু এক জায়গায় দেখেছি, আপনারা কি দেখেছেন কিনা দেখেন। 14 নম্বরে কিন্তু কিছু বলেনি, 13 নম্বরে বলেনি, 12তে দেখেন এখানে বলছে যে ক্যারিং কুকার সেফলি, আমরা যেই কিওয়ার্ডগুলো দাগিয়েছি সেটা কিন্তু এখানে পাওয়া গেছে, যে ক্যারি করার জন্যই সিকিউর হ্যান্ডেল, মানে সিকিউর মানে এখানে সেফ বা নিরাপদ থাকবে, ঠিক আছে? তার মানে নিরাপদে এটা বহন করা যাবে। তাহলে 12 নম্বরের অ্যান্সারই আমি দিতে পারি হচ্ছে বি নাম্বার। তাহলে 12তে আমি বি দিয়ে দিব, তাহলে আমি এখানে বি লিখে দিব। ওকে, 12তে আমি বি লিখে দিতে পারি। তাহলে আমার বি নাম্বার কি শেষ হয়ে গেল? না, আরও আছে। আপনি দেখেন, দ্য অ্যালুমিনিয়াম ইন্টেরিয়র পট ইজ ডিফিকাল্ট টু ক্লিন। আচ্ছা, ডিফিকাল্ট টু ক্লিন অ্যান্ড ক্যান বি পুট ইন ডিশওয়াশার। ডিশওয়াশার এটা দেওয়া যাবে না, ক্যান্ট বলছে, ক্যান্ট, আর এখানে বলছে ক্যান পুট, ডিশওয়াশার দিতে পারবেন। তার মানে এখানে মিলছে না। It's programmed to adjust the temperature once the rice is done, that is stop cooking but doesn't get cold. দেখেন, আমার আগে যদি অ্যান্সার বের করতে পারেন ভালো। এরপরে দেখেন যে ইটস প্রোগ্রাম করা আছে, অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট মানে প্রোগ্রাম করা যায় টেম্পারেচারটা, যখন এটা রাইসটা হয়ে যাবে তখন এটা কোল্ড হবে না, মানে ঠান্ডা হবে না। তার মানে প্রোগ্রাম করা মানে কি, এটা অটোমেটিকলি সুইচ হবে সেটিং, যেটা কিনা রাইসটাকে ওয়ার্ম রাখবে। ওকে, সো এই কথাটাই আসলে এখানে বলেছে। ওয়ার্ম রাখা মানে কি, উষ্ণ রাখা, আর এখানে বলছে কোল্ড, কোল্ড হতে দিবে না, ঠিক আছে? তো ঠান্ডা হতে না দেওয়া মানেই তো ওয়ার্ম থাকা, তাই না? সো যার কারণে আমি 9 নম্বরে কি দিব, এখানেও বি দিতে পারি। তো 9 এবং 12-র অ্যান্সার আমরা বের করে ফেললাম, কারণ একটা প্যারাতে এখানে দুইটা ইনফরমেশনের সঙ্গে ম্যাচ করছে। ওকে, আচ্ছা, আমি এই নাম্বারটা বাদ দিয়েছিলাম সেটা একটু বলে দিই। দেখেন, এটা যারা বের করতে পারছেন ভালো। তো দেখেন এখানে আমি, দেখেন গ্লাস লিডের কথা বল, লিড মানে ঢাকনা, ঢাকনা মানে কি টপ। ক্লিন করার জন্য এটা সমস্যা, কারণ ডিশওয়াশার নাইদার নাইদার দ্য পট নট দ্য লিড ডিশওয়াশার সেফ, মানে এই ঢাকনাটা ডিশওয়াশার জন্য সেফ না, বুঝছেন? তার মানে কি, আর ডিফিকাল্ট কেন? কারণ ডিপ ট্র্যাপস আছে, অর্থাৎ স্লাইড ডিপ ট্র্যাপস আছে রিমের চারিপাশে, অর্থাৎ ঢাকনার চারিপাশে। তার মানে এটা কি, ইটস ডিফিকাল্ট টু গেট রিমুভাল টপ রিয়েলি ক্লিন, ক্লিন করাটা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি 10 নম্বরে দিতে পারি এ, 10-এ আমরা এ দিয়ে দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, আপনি সি নাম্বারটা দেখেন। সি নাম্বারে বলা হচ্ছে মিনি রাইস কুকার, যে দিস হ্যাজ এ ফ্লিপ টপ লিড অ্যান্ড 0.3 লিটার ক্যাপাসিটি, দ্য ইন্টেরিয়র পট ইজ মেড নন স্টিক অ্যালুমিনিয়াম অ্যান্ড ডিশ ওয়াশার সেফ, দিস রাইস কুকার আইডিয়াল হোয়েন কুকিং ফর ওয়ান, however it does not have any handle at the side, the water sometime overflow ওয়েন ব্রাউন রাইস। আচ্ছা, কুকিং ব্রাউন রাইস, তো ব্রাউন রাইস রান্না করতে গেলেও এখানে ওভারফ্লো হয়ে যায়, পানি বেরিয়ে আসে। তার মানে এটা 8 নম্বরের সঙ্গে যাচ্ছে না। অবশ্যই সি নাম্বারটা যাচ্ছে হলো, দেখেন ডিশওয়াশার সেফ যেহেতু বলছে, তার মানে 14 নম্বরেও বলছে ইউ ক্যান, মানে আপনি রাখতে পারেন পট, এই যে পটের কথা বলছে, নন স্টিক যে পট, এটা আসলে ডিশওয়াশারে সেফ যেহেতু বলছে, তার মানে ইউ ক্যান পুট ইন দ্য ডিশওয়াশার, আপনি এটা ডিশওয়াশারে দিতে পারেন। তার মানে 14 নম্বরের সঙ্গে আমরা এটা ম্যাচ করতে পারি। তাহলে 14 নম্বরে আমি দিয়ে দিব হলো সি। সি নাম্বারে আর কোনো তথ্য আসলে আমরা দেখলাম না যে ম্যাচ করে, তাহলে সি নাম্বারটা আমরা আপাতত স্কিপ করতে পারি, কারণ এটা অ্যান্সার একটাই, কারণ আর তো কোনো তথ্য নাই। আচ্ছা, তাহলে আমাদের বাকি আছে কি 7, 8, 11, 13। ওকে, সো ডি নাম্বারটা দেখেন, ডি নাম্বারটা কি হবে, যে দিস হ্যাজ পেইন্টেড স্টিল এক্সটেরিয়র পেইন্টেড অ্যান্ড দ্য হ্যান্ডেল ইজ সাইড আর স্টিল ইনার। ওকে, ইট হ্যাজ কামস উইথ বুকলেট। আচ্ছা, ইট হ্যাজ, আচ্ছা, এটা কামস উইথ এ বুকলেট, মানে ভিপিএন রাইস কুকার একটা বুকলেট থাকবে, ইনক্লুডিং রেঞ্জ অফ আইডিয়া ফর রাইস ডিশেস, তো অনেকগুলো রাইস ডিশ দ্বারা একটা বুকলেট তারা দিবে। However, the keep warm setting must be manual and selected handle tricky to grip. তাহলে দেখেন যে এইখানে হ্যান্ডেলটা গ্রিপ করা খুব কঠিন বা ট্রিকি, বুঝছেন? এখন দেখেন
যে এই ডি নাম্বারে দুইটা অ্যান্সার কিন্তু হবে, বুঝছেন? এই দুইটা অ্যান্সার অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ওকে? সো আমি এটা আর বলছি না, এটা অবশ্যই আপনারা না দেখে কমেন্টস করবেন। এটার অ্যান্সার আমি অবশ্যই চাই। ডি নাম্বারের অ্যান্সারটা আপনারা কী দিবেন, কোন দুইটার সঙ্গে ম্যাচ করবেন? 7, 8, 11, 13 চারটা অপশনের ভিতর যে কোনো দুইটা অপশন হবে। কোন দুইটা হবে একটু আমাকে লিখে জানাবেন। আর ই নাম্বারটা আমি করে দিচ্ছি যে S16 রাইস কুকার। আচ্ছা, এটা আগে করে ফেলেন, তারপরে আপনি এইটা করবেন, ওকে? এই নাম্বারটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি, তার আগে আপনারা এটা করে ফেলেন। এটা কোনটার সঙ্গে অবশ্যই এখনই কমেন্টস করে ফেলেন, ঠিক আছে? এখন যেহেতু 4টা অপশন বাকি আছে, দেখি 4টা অপশনের ভিতর আপনি বের করতে পারেন কিনা। ওকে, আমাকে স্টপ করে নেন আর আপনারা একটু কমেন্টসটা করে ফেলবেন, ঠিক আছে? আমি এই নাম্বারটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি কিন্তু একটু ওয়েট করছি আপনাদের জন্য, আপনারা একটু এখনই করে ফেলেন। ওকে, আচ্ছা, দরকার হলে আমাকে থামিয়ে করতে পারেন, ওকে? এরপর দেখেন যে ই নাম্বারটা আছে হলো S16 রাইস কুকার, দিস ইজ সিম্পল টু ইউজ, নট স্পিটিং, বয়লিং। আচ্ছা, এটা না করে এটা করার দরকার নেই, আমি আবারও বলছি, এটা আপনি আগে দিবেন অ্যান্সার, তারপর এটা করেন, কারণ আমি এখন বলে দিলে অপশনগুলো কমে আসবে, ঠিক আছে? তো দেখেন, দিস ইজ সিম্পল টু ইউজ, নট স্পিটিং অর বয়লিং ইভেন হোয়েন কুকিং ব্রাউন রাইস। তো ব্রাউন রাইসটা যখন রান্না করবেন তখন এটা নট স্পিড, মানে স্পিড মানে কি, বেরিয়ে আসে না, অথবা বয়লিংও হয় না বেশি। তার মানে কি, এটা ব্রাউন রাইসের জন্য পারফেক্ট, ওকে? তাহলে ব্রাউন রাইসের জন্য এটা ভালো, তো সেটা কি হবে? তাহলে ইট কুকস ব্রাউন রাইস উইদাউট মেকিং এ মেস, অর্থাৎ 8 নম্বরের অ্যান্সারটা আমরা পেয়ে গিয়েছি। 8 নম্বরের অ্যান্সার আমরা দিতেই পারি ই। ওকে, তো আমাদের আরও বাকি আছে 7, 11, 13, তার মানে আরও একটা অ্যান্সার এখান থেকে আসবে। তাহলে আরেকটা অ্যান্সার কি বের হইতে পারে? দ্য এক্সটোরিয়ার স্টেজ কুলড ওয়েন ইট ইউজ, দেয়ার ইজ নো ডেঞ্জার বার্নিং ইউর হ্যান্ড। তাহলে এক্সটোরিয়ারটা মানে বাইরের অংশটা ঠান্ডা থাকে এবং এখানে কোনো ডেঞ্জার নেই, আপনার হাত পুড়ে যাওয়ার ভয় নেই। তার মানে কি, এই রাইস কুকারে একটা মানে বাইরের দিকটা কি থাকে, ঠান্ডা থাকে। তাহলে আমি কি দিতে পারি যে দ্য আউটসাইড, আউটসাইড মানে হচ্ছে এক্সটোরিয়ার, বুঝছেন? এক্সটোরিয়ার স্টেজ কুল, অর্থাৎ আউটসাইডটা ডাজেন্ট গেট টু হট, এটা বেশি একটা গরম হয় না। তার মানে আপনি এটা অ্যান্সার হিসেবে দিতে পারছেন যে আউটসাইডটা বাইরে গরম হয় না। ওকে, তাহলে আমি অ্যান্সার হিসেবে এটাও লিখতে পারি ই। তাহলে অ্যান্সারটা কি হবে? আমার 7 এবং 11-র ভেতর অ্যান্সারটা কিন্তু আপনার অটোমেটিকলি বেরিয়ে গেল, ডি নাম্বারটা। যারা আগে লিখেছেন তারা তো বুঝতেই পারছেন যে 7 এবং 11টাই হবে অ্যান্সার, ওকে? সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। তো আপনারা যে বিষয়টা করবেন, বাসায় এগুলো কাজ করবেন, এভাবে এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কাজ করেন, ইনশাল্লাহ এটা করতে পারবেন। আর যারা অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমার আহ, কিছু প্লে লিস্ট আছে সেগুলো দেখবেন, তাহলে আশা করি ভালো একটা প্রিপারেশন নিয়ে বসতে পারবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ।